আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল সহ অংশীজনদের সদিচ্ছার প্রয়োজন বললেন সংস্কার কমিশনের প্রধান। মানুষের আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ মন্তব্য। প্রাথমিক বিজয় এলেও গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। সংস্কারের পর অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে মন্তব্য। বাজার চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও প্রভাব পড়েনি পণ্যের দামে। মূল্য না কমায় বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার কুয়ালালামপুর বাঘ পার্ক বিনোদনের পাশাপাশি দিচ্ছে ধরিত্রী রক্ষার বার্তা। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। মরক্কোর পাহাড়ি গুহায় মানুষের বসবাসের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দল নিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আইনের খসড়া তৈরি সহ বেশ কিছু বিষয়ে সংস্কার কাজ করার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে যত সংস্কারই হোক, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সদিচ্ছা। ভোটাধিকার ফেরত পাওয়া নিয়ে মানুষের যে আস্থা তৈরি হচ্ছে, সেটি ধরে রাখাকেই চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। নাজিব বেগের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কারের কথা বলে আসছিল। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সংস্কারের বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানানো হয়। কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে 6টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে। আওয়ামী লীগ শাসন আমলের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদেরকে 3 বছর সময়সীমা দেওয়া হয়েছে এবং আমরা এর মধ্যে বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা করে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করব, যেটার লক্ষ্য হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আমরা এমন একটা আইনের খসড়া তৈরি করব, আশা করছি আইন খসড়া চূড়ান্ত করব, যেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কমিশন হবে, যাতে সরকারে যারা থাকে, যারা সুবিধাজনক অবস্থানে থাকে, তারা যেন ওই যে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিয়ে কমিশন করতে না হয় এবং আমরা স্বচ্ছতার ভিত্তিতে যাতে হয়। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারই কি যথেষ্ট, প্রশ্ন ছিল তার কাছে। আমরা যতই সংস্কার করি, যতই পরিবর্তন আনি, এটা নির্ভর করে বহুলাংশে রাজনৈতিক দলের উপর, আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর। নির্বাচন কমিশনের উপরেই সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তারপরে আছে সরকার। সরকার মানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের দলীয়করণের ফলেই, তাদের পক্ষপাতদুষ্ট আচরণের ফলে কিন্তু অনেকগুলো অঘটন ঘটেছে। ভোটদান পদ্ধতি কি হবে সেটি রাজনৈতিক ঐক্যমত্যের ওপর ছেড়ে দিতে চান বদিউল আলম মজুমদার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত মইনুর হাসানের রিপোর্টে।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি। বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক দাবি করেন, ৩০ জন সংসদ সদস্যকে লাঞ্ছিতকারী সাবেক ডিবি প্রধানকে এখনও গ্রেপ্তার করা হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারকারী এবং শত শত মানুষ হত্যাকারীদের জেলখানায় এসি রুমে রাখা হচ্ছে। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায়। আর 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের পরিবারের আর্থিক সহায়তা ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন, ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই গণতন্ত্রকে ফিরে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের অর্থনৈতিক যে লুট করেছে আওয়ামী সরকার সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দলে অনুপ্রবেশকারী ও চাঁদাবাজিদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না। এই কারণে তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের এরা এখন ঢোকার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা। ছাত্র জনতার আন্দোলনে পিছনে থেকে প্রথম সারির নেতারা সাহস জুগিয়েছিলেন, তাই তাদের প্রতি অসম্মানজনক বক্তব্য না দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলছে, আওয়ামী লীগ সরকারের পতনে প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। দলের নেতারা মনে করেন, প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে। তারা বলেন, জনগণের হাতেই ছেড়ে দিতে হবে তারা কাদের নির্বাচিত করবে। রাহুল রয়ের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজধানী সহ সারা দেশেই বিএনপির নানা কর্মসূচি থাকছে। দলকে সুসংগঠিত করতে এরই মধ্যে জেলা ও থানা পর্যায়ে সমাবেশও করছে দলটি। এসব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, গণতন্ত্রের জন্য আরও পথ পাড়ি দিতে হবে বিএনপিকে। প্রাথমিক অর্জন সেটা হলো বিগত সরকারের পতন। আলহামদুলিল্লাহ এটা অর্জন হয়েছে। এখন যেটা দেশ, বাট আমাদের আন্দোলন তো ছিল নির্বাচিত সরকারের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের জন্য। সেটা তো এখনো পাইনি, পাইছি আমরা। অতএব আমাদের আন্দোলন সংগ্রাম বেসিক্যালি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশে মানুষের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা না হয়। বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য নির্বাচনের কথা বলছেন, আবার সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করার কথাও বলছেন। আমাদের নেতা কর্মীদের উপরে গুম, খুন, মিথ্যা মামলা, হামলা মামলা অনেক কিছুর পরে একটা পর্যায়ে এই কোঠাবিরোধী ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে আসলো, তাদের যে দাবিটা খুবই যুক্তিসঙ্গত, এটা খুব গণদাবিতে পরিণত হলো একটা পর্যায়ে। এটা 1990 সালেও এরকম একটি ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অতএব আমি মনে করি সরকারকে সেই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে মোকাবেলা করে যত দ্রুত সম্ভব নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী ব্যবস্থা মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সে যেই আসুক ক্ষমতায়। আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি, আপনারা যে আন্দোলনটা করেছেন
সেটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে। সো আগামীতে যারাই সরকারে আসুক না কেন, আপনারা তো তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, তাহলে এত ভয়ের কি আছে? কেউ এখানে আর ফ্র্যাঙ্কেনস্টাইন হতে পারবে না। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, আর নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও এর প্রভাব পড়েনি পণ্যের দামে। চাঁদা দিতে না হওয়ায় তাদের লাভের পরিমাণ বেড়েছে। দাম না কমার জন্য বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর ছাত্ররা যতদিন বাজারে সক্রিয় ছিল ততদিন দামে কিছুটা প্রভাব পড়েছে। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর অস্থায়ী কৃষি মার্কেট। 1 বছর আগে মূল মার্কেট আগুনে পুড়ে যাওয়ায় এই অস্থায়ী বাজার তৈরি হয়। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের 300 টাকা করে চাঁদা দিতে হলেও এখন দিতে হয় না। চাঁদা দিতে হয়, এখন তো চাঁদাটা দিতে হয় না। এখন তো মুক্ত মনে ব্যবসা করা যায় আর কি। মুক্ত মন বুঝেন, একদম ওপেন। এখন মোটামুটি আপাতত দেওয়া লাগতেছে না, বন্ধ আছে না। আগে আপনার এই দোকান ভাড়া নিত 250-300 টাকা প্রতিদিন দোকান ভাড়া নিত, এখন আর সেটা নাই। তবে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়েনি। এখন মালের দাম বেশি, বর্ষাকাল তো দেখেন না, বৃষ্টির কোনো সময় নাই, মানে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, বৃষ্টি আসে। বর্ষাকাল মালের আমদানি কম। 5 আগস্টের পরে 5 দিন বা 7 দিন ভালো ছিল, ঠিক আছে, যখন ছাত্ররা ছিল তখন ভালো ছিল, এখন কিন্তু আবার সেই রকমই হয়ে গেছে। ইলিশের ভরা মৌসুমে রপ্তানি না হলেও দাম না কমার জন্য নদীতে ইলিশ কম পাওয়াকে দায়ী করলেন মাছ বিক্রেতারা। শুধু এক্সাম্পল দিই যে আমরা ইলিশ মাছের কথা অনেকগুলো শুনলাম, ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হয়েছে বা এই ধরনের কোনো কিছু, বাট আলটিমেটলি তো ইলিশ মাছের দাম তো কমে নাই, এখনও তো আপনার 1800-2000 টাকার উপরে আমাদের কিনতে হচ্ছে। নদীতে মাছ হইলে দাম অটোমেটিক কমে যায়। গণ অভ্যুত্থানের প্রভাব পণ্যমূল্যে না পড়ায় হতাশ সাধারণ মানুষ। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজার সদর উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে 6 জন নিহত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারে 3 জনের মৃত্যু হয়। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 378 মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর ও 4টি সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নির্মল প্রকৃতি, খোলা জলাশয় আর সুষ্ঠু ব্যবস্থাপনায় হরেক প্রজাতির রং বেরঙের বিচিত্র পাখির মেলা, জলবায়ু অভিঘাত মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার বিখ্যাত কুয়ালালামপুর বার্ড পার্ক। বিশ্বজুড়ে পর্যটকদের বিনোদনের পাশাপাশি প্রাণ, প্রকৃতি, শিক্ষা ও ধরিত্রী রক্ষার বার্তা দেয় পার্কটি। আলিমান রাজের রিপোর্ট। নৈসর্গিক প্রকৃতি, স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য। দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্যে ঢাকা সুউচ্চ পর্বতমালা। পরিবেশ বান্ধব উন্নয়ন ও নানা কর্মসূচিতে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে দেশটি। এরই অংশ বিশ্বের অন্যতম বৃহৎ বার্ড পার্ক। 1991 সালে 21 একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় বার্ড পার্ক। কর্তৃপক্ষ বলছে, বিশ্বের সবচেয়ে বড় পাখি সংগ্রহশালা এই পার্কটি। সারা বিশ্বের প্রায় 52 প্রজাতির অনেক পাখি রয়েছে এই পার্কে। মাত্র 33 বছরে এই পার্কটি পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে।
রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জনপ্রিয় পাখির পার্কে রয়েছে 200 প্রজাতির 3000-এর অধিক দেশ বিদেশের পাখি। যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। প্রাকৃতিক পরিবেশের অনুকরণ করে পার্কটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাখিরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঘুরতে পারে। মালয়েশিয়ান রেইন ফরেস্ট, আফ্রিকান সারাং গার্ডেন এবং প্যারাডাইস পাখির সেকশন সহ রয়েছে বিভিন্ন অঞ্চলের পাখির প্রদর্শনী। রয়েছে পাখি দেখাশোনা করার জন্য বিশেষ কর্মশালা এবং প্রদর্শনীর ব্যবস্থা। পাখি কেন দরকার আমাদের এই পৃথিবীতে, পাখিকে কেন আমাদের যত্নের সাথে ওদের সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু এই পার্কে আসলে বাচ্চারা বুঝতে পারে এবং যারা বড় আছে তারাও জানতে পারে। এই যে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে কিন্তু তারা রক্ষা করছে। এখানে অনেক পাখি নানাভাবে রাখা হয়েছে, কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য রাখা হয়েছে এবং একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশেও কিন্তু চিন্তা করতে পারি এই ধরনের ব্যবস্থাপনা। আমরা কিন্তু এই ধরনের বার্ড স্যাংচুরি অথবা বার্ড এভিয়ারি অথবা এই ধরনের বার্ড পার্ক করতে পারি। পার্কের পরিবেশ আর জীববৈচিত্র্যের শুধু বিনোদনই নয়, পাখির প্রজাতি এবং সংরক্ষণ শিক্ষার পাশাপাশি এসব বিষয়ে এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় আলোচনা এবং সেমিনার। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে কামালার বিপক্ষে নিজেকে জয়ী দাবি করলেন ট্রাম্প, আর কোনো বিতর্কে না যাওয়ার ঘোষণা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে 2 জন, আহত হয়েছে আরও 227 জন। মোহাম্মদপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ ও স্মরণ সমাবেশে এ তথ্য তুলে ধরা হয়। গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিত্বে শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এ সময় সাংবাদিক আশরাফ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সহ হতাহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন, তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর, তারা আমাদের সামনে প্রেরণা। সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয়, আমাদের সবাই সেটা জানিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার, আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি, যে এদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা। ছাত্র জনতার অভ্যুত্থানের দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, মরদেহ পোড়ানোর ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছিলেন। এর আগে ওই ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি বিতর্কের জনমত জরিপে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন বিতর্কে তিনি জয়ী হয়েছেন। এমনকি তৃতীয় কোনো বিতর্ক হবে না বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সিএনএন-এর জরিপে দেখা গেছে 63% মানুষ কামালা হ্যারিসকে জয়ী বলে মনে করছেন, আর ট্রাম্পকে জয়ী মনে করছেন 37% মানুষ। এদিকে বিতর্কের পরই ডেমোক্রেটরা ট্রাম্পকে আরেকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান, কিন্তু ট্রাম্প বলেন, লড়াইয়ে হেরে যাওয়ার পর
পরাজিতরা আবার লড়ার কথা বলে বিতর্কের পর ট্রাম্প এখন অ্যারোজিনায় প্রচার করছেন। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় জনসভা করেছেন কামলা হ্যারিস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে শিগগিরই আসছে মঞ্চনাটক তীর্থযাত্রী। নাটকটি গল্প গড়ে উঠেছে যুদ্ধ শেষে অবসন্ন 3 সৈনিককে ঘিরে। হুমায়ুন কবিরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। 20 সেপ্টেম্বর থেকে নাট্যকেন্দ্র নাট্যদলের পরিবেশনার তীর্থযাত্রী মঞ্চ নাটকটি আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শক। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। আদিম যুগে মানুষ গুহায় বসবাস করত, সেটা সবারই জানা। তবে এই যুগে মরক্কোর ভালিল শহরে বেশ কয়েকটি গুহায় এখনো মানুষ বসবাস করছে, সেটা হয়তো অনেকেই জানে না। পাহাড়ি শহরগুলোর মধ্যে ভালিলে রয়েছে 600-র বেশি গুহা। এছাড়াও ভালিলে 45টি জলের উৎস ও ঝর্ণা রয়েছে। গুহাগুলোতে 4th শতাব্দী থেকে প্রথমে মরক্কোর আমাজিঘ জনগোষ্ঠী, এরপর ভলোভিলিস, তারপর 1270 সাল থেকে বানু হিলাল জনগোষ্ঠী বসবাস করেছে। এখন যে গুহাগুলো রয়েছে তার উপর বাড়ি নির্মাণ করছে স্থানীয়রা। 2021 সাল থেকে ভালিল শহরে 6টি গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এবার কৃষি সংবাদ। এবারে ভয়াবহ বন্যায় চট্টগ্রামে 1,61,000 কৃষকের প্রায় 400 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 290 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ খাতে। এবার প্রকৃতি সংবাদ। চরম অযত্ন অবহেলায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগর দিঘি। দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। পর্যটনের বিশাল সম্ভাবনার ক্ষেত্রে সাগর দিঘি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের উহানে 3টি কারখানায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে হোন্ডা মোটরস। শুধু চীনেই কোম্পানিটির নতুন গাড়ির বিক্রি 2023 সালের তুলনায় 44.3% কমেছে। এছাড়া মজুদ বেশি হওয়ায় গত 26 আগস্ট থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই কারখানাগুলো স্থানীয় ডংফেং মোটরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল। চীন বিশ্বের বৃহত্তম অটো বাজার হিসেবে পরিচিত, কিন্তু স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সাশ্রয়ী মূল্য নিয়ে তীব্র লড়াইয়ের কারণে পিছিয়ে পড়ছে বিদেশি উদ্যোগগুলো। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাকির আলী। পারফরম্যান্স দিয়ে ভারত সিরিজের চ্যালেঞ্জ উতরে যাওয়ার লক্ষ্য কিপার ব্যাটারের। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুরে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে র্যালি বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। আমরা আনন্দের সাথে উদযাপন করছি। আমরা মনে করি
আমরা এই সারা বাংলাদেশের মানুষ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনন্দ র্যালিতে যদি অংশগ্রহণ করে, আমরা মনে করি এই জশ্নে জুলুসের র্যালিটি সম্প্রীতির বন্ধন হিসাবে কাজ করবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত সৃষ্টি করতো না। এই হাবিবের আগমন উপলক্ষে আজকে 12 রবিউল আউয়াল আমরা সুন্নি মুসলমান, সুন্নি জনতা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছি। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সদস্যরা। এ সময় আগামীতে নতুন কারিকুলামে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তাকে প্রাধান্য দেওয়ার দাবি জানান সম্মিলিত শিক্ষা আন্দোলনের নেতারা। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে 11 দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে কাওলা সেবা সংঘ। শুক্রবার রাজধানীর কাওলায় সংগঠনের কার্যালয়ের এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দোয়া মাহফিলে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু। সে সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ভারত সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কিপার ব্যাটার জাকের আলী অনিক। টেস্ট দলে ডাক পেয়ে খুশি জাকের আলী। একাদশীর সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান তিনি। 2016 সালের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া জাকের 49 ম্যাচে 2862 রান করেছেন। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে রবিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 19 সেপ্টেম্বর। ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে, তাদের ব্যাটিং লাইন আপও তো অনেক ভালো। দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে, ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। ইংলিশ কাউন্টি